আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইম ব্যাচ সকলকে আমাদের সেকেন্ড টাইম রিস্টার্ট ব্যাচে প্রথম ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্ট প্রথম পত্রের প্রথম অধ্যায় দিয়ে আমরা আমাদের সেকেন্ড টাইমের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমরা অবশ্য সৃষ্টিকর্তার স্মরণে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি। সবাই যেন তারা প্রথমবার যে ভুলগুলো করেছিল এবার যেন সেই ভুলগুলো না হয়, তারা তাদের প্রত্যাশা অনুযায়ী যেন এবার এটা ফলাফল অর্জন করতে পারে, এই বলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তো সব ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ভিডিও ঠিকভাবে দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। কথা ঠিকভাবে শোনা যাচ্ছে? জি জি, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন। কোনো অবহেলা করবেন না, সেকেন্ড টাইম বেছে কোনো অবহেলা করবেন না, লজ্জার কোনো বিষয় না। শিখতে আসছেন এখানে, ভালোভাবে একটা জ্ঞান অর্জন করেন এবং সেটা পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। ওকে, অল ক্লিয়ার স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বিশ্বাস করি সেকেন্ড টাইমের শিক্ষার্থী যারা আছেন তাদের পক্ষে ফার্স্ট টাইমারদের চেয়ে বেশি ভালো রেজাল্ট করা সম্ভব। কেননা আপনাদের একটা পরীক্ষা দেওয়া হয়েছে, এক বছর অনেক ধারণা আছে, পড়াশোনাও 50%, মানে 100%ই পড়া আছে মোটামুটি। এখন এইগুলোকে ভালো করে রিভিশন করবে এবং ভালোভাবে আয়ত্ত করতে করতে জিএসটিতে এবার তো কত হয়েছে আমাদের জানেন তো, তাই না? এবার কিন্তু আমাদের জিএসটিতে জিএসটিতে ফোর্থ হয়েছে, তাই না? ফোর্থ সেকেন্ড টাইম থেকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিতে আমাদের হয়েছে 30তম, সম্ভবত 30তম। তো এই যে এত ভালো ভালো রেজাল্ট, এছাড়া আরো অসংখ্য শিক্ষার্থী টপ করেছে। এই জন্য বলছি যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন তারা একটু মনোযোগটা বাড়িয়ে দিবেন, ভুল ত্রুটিগুলো যেগুলো ছিল সেগুলো দূর করবেন। আর আপনাদের তো কলেজ নাই, এইচএসসি পরীক্ষা নাই, আপনারা তো পড়তেই পারবেন, পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ। ফার্স্ট টাইমার আস্তে আস্তে আপনাদের পড়াশোনা সব শেষ এবং আপনারা দেখবেন যে আপনাদের সব ধারণা আছে, তারা শিখতেছে আর আপনি সব অলরেডি পারেন। ওকে, আচ্ছা, তাহলে আর কথা না বলে আমরা আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস ইনশাল্লাহ। ওকে, ব্যবসায় সংগঠনের প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। এখানে দেখেন যে ব্যবসায়ের মৌলিক ধারণা, এখান থেকে কি কি বিষয় আসতে পারে, যা লাগবে, যেটা আসতে পারে শুধু সেগুলোই দেখাবো। দেখেন, ব্যবসায়ের উৎপত্তি হয়েছে মানুষের অভাববোধ থেকে। ব্যবসার উৎপত্তি হয়েছে কোথা থেকে? মানুষের অভাববোধ থেকে ব্যবসায়ের উৎপত্তি। এরপর দেখেন, ব্যবসায়ের স্বল্পমেয়াদী বা মুখ্য বা প্রধান বা মৌলিক উদ্দেশ্য এটা হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। যাই হোক, এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা পরীক্ষায় বেশি আসে। এবং ব্যবসায়ের প্রথম কাজ কাজ কিন্তু পণ্য বা সেবা উৎপাদন, এটা পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, ব্যবসায়ের লক্ষ্যে, মানে এর লক্ষ্য কি? মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ করা। আর ব্যবসা একটি সামাজিক সংগঠন। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে এইটুকুই, এইটুকু পড়লেই আশা করা যায় ব্যবসায়ের মৌলিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু টপিকস ক্লিয়ার করেন সবাই আগে। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ এমডি মাহির সে বছর ফার্স্ট টাইম পড়াশোনার ঘাটতি ছিল, 50% পড়া, আর এখন 100% পড়ে ফেলবেন। এবার আপনি টপ রেজাল্ট করতে হবে। কিসের চান্স? চান্স পাওয়ার দরকার নাই, টপ করবেন। আমি রাজশাহীতে সেরা 100 মধ্যে থাকবো, আমি গুচ্ছতে সেরা 100 মধ্যে থাকবো, টার্গেট করবেন এইটা। তাতে কি হয়, একটু খারাপ হইলেও 4-500 মধ্যে ঠিকই থাকবেন। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এখানে একদম ইজি টপিকস।
এটা আশা করি বুঝতে পারছেন সহজেই। এরপরে আসেন ব্যবসায়ের ক্রমবিকাশ। ব্যবসাটাকে মূলত তিনটি ভাগে ভাগ করেছে। আমরা জানি যে বিজনেস, ইংরেজি যে একটা শব্দ আছে বিজনেস, এই ইংরেজি শব্দটা বিজনেস শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা, কোনো কাজে ব্যস্ত থাকা। তো এই ব্যবসায়ের তিনটা ক্রমবিকাশ আছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। এই তিনটা যুগ। প্রাচীন যুগ হচ্ছে বিনিময় প্রথা চালু ছিল। কিরকম? আপনি আমাকে চাল দিবেন, আমি আপনাকে ডাল দিব। আপনি আমাকে দুটা আম দেন, আমি আপনাকে একটা কাঁঠাল দিই। এইভাবে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের প্রথা চালু ছিল আমাদের এই প্রাচীন যুগে। এবং প্রাচীন যুগে কি হতো জানেন? মানুষ কৃষিকাজ করত। প্রাচীন যুগে কৃষিকাজ করতে পারতো মানুষ, ঠিক আছে। এবং দেখেন আপনার এক মালিকানা সংগঠন, অংশীদারি ব্যবসা, এগুলো আমাদের উৎপত্তি হয়েছে এই মধ্যযুগে। আবার অর্থের প্রচলন, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থের প্রচলন এটাও কিন্তু হয়েছিল আমাদের এই মধ্যযুগে। অর্থের প্রচলন কোন যুগে হয়েছে? মধ্যযুগে। এরপরে দেখেন আধুনিক যুগে কি হয়েছে? আধুনিক যুগে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়। এই একই যুগে কোম্পানি সংগঠন, ব্যবসায় জোট, যৌথ উদ্যোগে ব্যবসা শুরু হয়েছে। এইটুকু টপিক গুরুত্বপূর্ণ। কি কি? ব্যবসায়ের ক্রমবিকাশ আছে তিনটা: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ যেটা, তখন মানুষ কৃষিকাজ করত, দ্রব্যের বিনিময়ে দ্রব্যের প্রথা মানে বার্টার সিস্টেম চালু ছিল। মধ্যযুগে এক মালিকানা সংগঠন সবার আগে, তারপরে অংশীদারি ব্যবসা চালু হয়েছে, অর্থের প্রচলন ঘটছিল, ওই যে কড়ি মুদ্রা এগুলোর ব্যবহার শুরু হয়েছে। তারপরে হচ্ছে আপনার মধ্যযুগে এই আধুনিক যুগে যে সকল বৈশিষ্ট্যগুলো আছে, আধুনিক যুগে আপনি দেখবেন সেক্ষেত্রে যে শিল্প বিপ্লবের পরবর্তী যুগটা, সেখানে আপনার কোম্পানি সংগঠন, সামাজিক ব্যবসা, এটা এখানে সামাজিক ব্যবসার আগমন করছে, ঠিক আছে। সামাজিক ব্যবসা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ধারণা দিচ্ছিলেন, সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগের। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা পরের স্লাইডে যাব। ধাপে ধাপে যা পড়াবো ইনশাল্লাহ সেখান থেকে প্রশ্ন আসবে। মাত্র তো শুরু করলাম পড়ানো, এটা 2 নম্বর স্লাইড। এত লেট হয় নাই, সমস্যা নেই। এটা 2 নম্বর স্লাইড। রিদিশা খান, দেখেন এটা হচ্ছে অল্প, মাত্র 2 নম্বরটা। আগে এক পেজ পড়াইছি, এখন এক পেজ। ওকে, ব্যবসায়ের ক্রমবিকাশ কয়টা? 3টা। ওকে, হ্যাঁ, ক্লাস তো রেকর্ড অবশ্যই থাকবে। আচ্ছা, ঠিক আছে। হুম, এখন একটু ভালো দেখা যাবে। ওকে, এরপরে আসেন আপনার ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে, এটা মুখস্থ করতে হবে। ব্যবসায়ের মৌলিক ধারণা বা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য, এটা মুখস্থ করতে হবে। সবাই একটু কষ্ট করে দেখেন ব্যবসার কি বৈশিষ্ট্যগুলো আছে। মুনাফা অর্জন, এটা হচ্ছে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। প্রধান, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, এটা থাকা লাগবেই, প্রধান উদ্দেশ্য। ঝুঁকি এবং অনিশ্চয়তা, ধরেন আমাদের শহীদুজ্জামান শহীদ স্যার একটা ব্যবসা করতে যাবে, ধরেন সে একটা চা পানের ব্যবসা করতে যাচ্ছে। এই যে শহীদ স্যার চা পানের ব্যবসা করবেন, এক্ষেত্রে তার উদ্দেশ্য থাকা লাগবে যে আমি মুনাফা অর্জন করব। কিন্তু যদি শহীদ স্যার চিন্তা করেন না না আমি পার্কে আছে যাকে দেখবো তাকে ফ্রিতে চা খাওয়াবো, এটা কোনো ব্যবসা হবে না। তার উদ্দেশ্য থাকা লাগবে হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, ঝুঁকি এবং অনিশ্চয়তা, তো ব্যবসা করতে গেলে আপনাকে ঝুঁকি বহন করতেই হবে। যে আপনি 20,000 টাকা শুরু করছেন ব্যবসা, আপনার 5,000 টাকা ক্ষতি হয়ে যেতে পারে, আবার লাভও হইতে পারে 40,000 টাকা। তার মানে ব্যবসায়ে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবেই, এটা একটা ব্যবসায়ের কমন বৈশিষ্ট্য। ওকে, লেনদেনের পৌনঃপুনিকতা, শুধু আপনি একবার একটা মানুষের কাছে চা বিক্রি করলেন, আর কথা, ধরেন আপনি একদম একটা দোকান থেকে চা কিনলেন 10 টাকা দিয়া, একজন রাস্তাতে যাচ্ছেন, আরেকজন ভাই বললো ভাই চাটা দেন, আমি আপনাকে 20 টাকা দিই, আপনি দিয়ে দিলেন, এটা কোনো ব্যবসা হবে না। কারণ আপনি কি নিয়মিত চা আইন তার কাছে দিবেন? দিবেন না। একবার দুইবার করলে এগুলো ব্যবসা হয় না,
নিয়মিত করতে হবে। যেমন শহীদ স্যার একজনকে একটা চা খাওয়াইলো, এটা ব্যবসা হবে না। কিন্তু সে যদি নিয়মিত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বারবার চা বিক্রি করে, আবার চা পাতি কিনে আয় না, চা বানায় আবার চা বিক্রি করে, আবার বিক্রি করে, আবার বিক্রি করে, সেটাকে বলা হবে ব্যবসা। তার মানে লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে। আইনগত বৈধতা, চা পানের করছে, এটা তো একটা আইনগত বৈধতা আছে। যদি সরিষা চা পানের ব্যবসা না করে মদ গাঁজা ইয়াবার ব্যবসা করে, এটা কি ব্যবসা হবে? তার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকুক, লেনদেনের পৌনঃপুনিকতা থাকুক, তাতে কোনো লাভ নাই। তখন ওই যে মদ গাঁজা কোনো আইনগত বৈধতা নাই, তাইলে আমরা বলতে পারবো অবশ্যই আইন অনুযায়ী বৈধ হইতে হবে, অবৈধ হইলে হবে না। ওকে, এরপরে উপযোগ ও সম্পদ সৃষ্টি। অবশ্যই যেটার ব্যবসা করবে, যে পণ্যের, তার একটা উপযোগ থাকতে হবে। উপযোগ মানে হচ্ছে এই যে উপযোগ, এই উপযোগ দ্বারা বোঝানো হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে তার। যেমন যে যারা চা পান খায়, অনেকে বিশেষ করে সারাদিনের ক্লান্তিটা দূর হবে একটু চা খেলে, এই একটা চা দাও তো আমাকে। পরে সরিষা চা দিল তাকে, সে চাটা খেয়ে ক্লান্তিটা দূর করলো, তার কাছে মনে হচ্ছে এই যে তার একটা অভাব পূরণ করতে পারছে। এরকম একটা অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের এই সরিষারের চা পান ব্যবসায়ে চা এবং পানের মধ্যে উপযোগ সৃষ্টি করতে হবে, মানে অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। লাস্ট, স্বাধীন পেশা বা বৃত্তি, তার একটা স্বাধীনতা থাকতে হবে। সে তার নিজের মতো করে বিক্রি করবে, সে সকালেও বিক্রি করতে পারে, বিকালেও করতে পারে, রাত্রেও করতে পারে। ইচ্ছা হলে আজকে আমি যাবো না, ইচ্ছা হলে আমি আজকে 2 ঘন্টা বেশি করব। এটা স্বাধীন হইতে হবে, পরাধীন হওয়া যাবে না। মানে অন্যের অধীনে চাকরি করার মতো যেন না হয়, নিজের মতো স্বাধীন চেতার মন মানসিকতা থাকতে হবে। এই হচ্ছে আমাদের ব্যবসায় 6টা বৈশিষ্ট্য। মুখস্থ করেন: মুনাফা অর্জন, ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, উপযোগ সৃষ্টি, স্বাধীন পেশা। ইজ ইট ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? এটা আমাদের ইম্পর্টেন্ট টপিকস। ওকে, আচ্ছা। অস্ত্র কি দেশের অনুযায়ী, আইন অনুযায়ী বৈধ কিনা এটা দেখতে হবে। অবশ্যই বৈধ হবে। অস্ত্র তো লাইসেন্স আছে, এটা তো বৈধই। তো এখন ডিপেন্ড করে, বুঝছেন? আপনি আপনি করলে তো হবে না, আপনার লাইসেন্স থাকা লাগবে, প্রপারলি আইনগত বৈধতা থাকতে হবে, তাইলে সেটা বৈধ, নাহলে বৈধ হবে না। ওকে, বিজনেস হচ্ছে আইটি এটি, এবং এটা হচ্ছে সামেশন, যে ডিরেক্ট সার্ভিস সেটাও আসবে, সরাসরি সেবার বিষয়টাও। যে ইন্ডাস্ট্রি, আই হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রি, ট্রেড, এটা হচ্ছে আপনার বাণিজ্য, অক্সিলারিজ টু ট্রেড বা অ্যাসিস্ট্যান্ট টু ট্রেড, এটাও হবে। ডিরেক্ট সার্ভিস, এগুলো সমষ্টি হচ্ছে আমাদের ব্যবসা, বিজনেস। ওই যে আমরা বলি শিল্প, বাণিজ্য, বাণিজ্য সহায়ক কাজ, প্রত্যক্ষ সেবা, এই সবগুলো মিলে হচ্ছে বিজনেস। বিফোর বিজনেস, ইন্ডাস্ট্রি, ট্রেড, অক্সিলারিজ টু ট্রেড, এরপর হচ্ছে আমাদের ডিরেক্ট সার্ভিস। এগুলোতে আসে না খুব একটা বেশি, জাস্ট তারপর দেখে রাখলে একটু। ওকে, ব্যবসায়ের কার্যাবলী। একটা ব্যবসা প্রতিষ্ঠানে, সেটা চা পান হোক বা দেখা যাচ্ছে অন্য কোনো ব্যবসা হোক, চা পান দিয়ে আমি বুঝাচ্ছি যে আপনার মনে থাকে এই জন্য, হ্যাঁ? চা পানের ব্যবসা হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ব্লু প্রিন্টের স্লাইডে এটা। ব্যবসায় কার্যাবলী প্রথম কাজ কি? উৎপাদন। ব্যবসায়ের একদম প্রথম কাজ হচ্ছে আপনাকে উৎপাদন করতে হবে। আগে চা তৈরি করতে হবে, চা। তারপরে ক্রয় বিক্রয় করবেন, প্রয়োজনে বিভিন্ন কাঁচামাল ক্রয় করবেন। এরপরে অর্থ সংস্থান করবেন। ধর নাজমুল স্যার শহীদ স্যারকে 20,000 টাকা দিল, আবার আপনি চা পাতা কিনে আনলেন, বেশি করে। আবার হচ্ছে প্রথমত চা উৎপাদন করতে হবে সিলেট থেকে, সিলেটে চা উৎপাদন করবে। এরপরে ঝুঁকি গ্রহণ, অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। ইউ হ্যাভ টু টেক রিস্ক, আদারওয়াইজ আপনি ব্যবসা করতে পারবেন না। এই ঝুঁকি গ্রহণ করতে হবে শহীদ স্যারকে, যেমন লস ও ক্ষতিও হতে পারে, আবার লাভও হতে পারে, দুইটা সম্ভাবনাই আছে। পরিবহন, স্থানগত উপযোগ সৃষ্টি করবে, যেটা সিলেট থেকে পণ্য আমাদের ঢাকায় আসবে। গুদামজাতকরণ, যেটা সময়গত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, এটা হচ্ছে মানগত উপযোগ সৃষ্টি করে।
মানগত উপযোগ সৃষ্টি করে। একটা হচ্ছে প্রমিতকরণ মূল্য নির্ধারণের সাথে সম্পর্কিত, আর পর্যায়িতকরণ হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করার সাথে সম্পর্কিত। মৌলিকীকরণ পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে, নষ্ট থেকে রক্ষা। এই ডিওতে কিন্তু এটা আসছিল, তাই না? ডিওতে আসছিল, পারছেন সবাই অবশ্য। বাজারজাতকরণ প্রসার, এটা হচ্ছে আমাদের এই বিজ্ঞাপন রিলেটেড কাজ। বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে, যেটা তথ্যগত উপযোগ, যা আপনাদেরকে জানানোর বিষয়টা আপনাদের আমরা জানাবো। এই হচ্ছে আমাদের ব্যবসায়ের কার্যাবলী: উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌলিকীকরণ, বাজারজাতকরণ প্রসার। এগুলো আপনি নোট করবেন কিনা? না দরকার নাই কা, আপনি আপাতত আমি যেটা পড়াচ্ছি আগে পড়ে নেন, ক্লাসের পর ঠান্ডা মাথায় করবেন। হ্যাঁ, ক্লাসের পরে, হ্যাঁ ক্লাসের পরে দেখেন। স্যার জুম একটু কমাই দিলে ভালো হয়। ও জুমটা বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, ওকে, এখন আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো আপনাদের একদম কমন জিনিস। আপনি ক্লাসের পরে ঠান্ডা মাথায় আরেকবার ক্লাসটা করে নোট করেন, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ আপনার 1 ঘন্টা লাগবে। এগুলো তো আসলে বেসিক কমন একবারে। হ্যাঁ, ওকে। আরে একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য নেন, একটু ধৈর্য ধরেন। আগে তো পড়াশোনা করে নেন। আপনি আগে সাজেশনের পিছনে দৌড়াবেন কেন? আমার কথা বুঝেন। আপনি এখন সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, তা আপনি এখন কি সাজেশন পড়বেন? আর সাজেশন কারা করে? সারা বছর পড়াশোনা অল্প করছে, মোটামুটি করছে, তারা সাজেশন পড়বে। আপনি সাজেশন পড়বেন পরে। আগে আপনি একদম বেসটাকে মজবুত করেন। আপনার যে বিল্ডিং তৈরি করছেন, এই বিল্ডিং এর বেসটাকে একদম মজবুত করে নেন। পরে আপনি সাজেশন টাজেশন পরে দেখবেন, ক্যাপসুল ট্যাপসুল এগুলো পরের বিষয়। এগুলো সব ভাওতাবাজি, এগুলো বিষয় না। আপনার মৌলিক টপিকস ক্লিয়ার থাকলে যত সাজেশন দিক আপনার কোনো কাজে লাগবে না, বা দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না, পারবেনই। আপনার বেসিকটাকে ক্লিয়ার করে নেন। আপনারা তো, আমরা তো একদম প্রথম থেকে পড়াচ্ছি, এগুলো আরো 50 বার পড়ানো হবে মনে হয়। তা আপনি ধাপে ধাপে আগে পড়ে নেন। এখনই সাজেশন কিসের, ক্যাপসুল কিসের? এখন না, পরে এগুলো আগে শিখেন। এখন শেখার সময়, আপনি শিখবেন, আরেকজনকে পড়াইতেও পারবেন ইনশাল্লাহ। ওকে। ব্যবসায়ের প্রথম ও মৌলিক কাজ হচ্ছে উৎপাদন। এটা আগেই বলছি, এটা ইম্পর্টেন্ট। পণ্যের ওজন, আকার, মান, গুণাগুণ, রং ইত্যাদি বৈশিষ্ট্যের আলোকে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। আর প্রমিত মানের ভিত্তিতেই পণ্য ভাগ করার কাজকে পর্যায়িতকরণ বলে। এটা একটু বুঝতে সমস্যা হলে আমি বুঝাই দিব। মৌলিকীকরণ পণ্যের মান সংরক্ষণ করে, পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে এবং পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তোলে, সাহায্য করে। তো যাই হোক, আগে আমরা একটু বুঝাই নেই। আমরা আসলে এগুলো পারবেন। এই একটা টপিকসে কয়েকজনের সমস্যা হইতে পারে, স্যার পর্যায়িতকরণ, প্রমিতকরণ বুঝি না। ওকে, আমি বুঝাই দিচ্ছি। ওকে, ধরেন রিয়াদ স্যার ডাবের ব্যবসা করতেছে রাজশাহীতে, ডাব। তো এখন রিয়াদ স্যার করলো কি, কিছু আসলে কচি ডাব, একদম মানে পানি হবে ভালো, রোগীর জন্য ভালো হয়। কিছু আছে, কিছু ডাব হচ্ছে আপনার এই বড় বড়, একদম পাইকে গেছে, মানে এখানে একদম শ্বাস টাস ওগুলো থেকে একদম ইয়ে হবে, ইয়ে হয়ে যাবে। আর কিছু ডাব হচ্ছে একদম ছোট সাইজের, বাতিলটা মোটামুটি ছোট ছোট সাইজের। এই যে দেখেন আপনার রিয়াজ স্যার এই যে ডাবের ব্যবসা করতেছেন, এই ডাবগুলোকে আলাদা করে রাখছেন, এই ডাবগুলোকে আলাদা করে রাখছেন, ছোটগুলোকে আলাদা করে রাখছেন। এভাবে আলাদা করে রাখা হচ্ছে পর্যায়িতকরণ। শেষ, বুঝতে পারছেন? বিভিন্ন ভাগে ভাগ করা, পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। দেখেছেন যে এই যে এই ডাবগুলোকে আলাদা করছে, এই ডাবগুলোকে আলাদা করছে, এই ডাবগুলোকে আলাদা করছে। না, আপনার বই আছে, আপনার বাসায় বই আছে, আপনি আপনি কি করলেন, ওই যে আপনার যে বইগুলো আছে, সেই বইগুলো একটা বাংলা বই, বাংলা বইগুলো এই পাশে রাখলেন, ইংলিশ বইগুলো এই পাশে রাখলেন, আবার চাকরির বইগুলো এই পাশে রাখলেন। এই যে বিভিন্ন ভাগে ভাগ করে সাজিয়ে রাখলেন, বিভিন্ন ভাগে ভাগ করা, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা, এটা হচ্ছে পর্যায়ক্রমে সাজানো, পর্যায়িতকরণ। আচ্ছা, এরপরে আসি আমরা প্রমিতকরণ। প্রমিতকরণ হচ্ছে পণ্যের মানের সীমা নির্ধারণ, সীমা বলা যায়, আবার মূল্য নির্ধারণটা যখন এটা সম্পর্কিত। তারপর হচ্ছে আমাদের
এটা হচ্ছে পণ্যের মান নির্ধারণের সাথে সম্পর্কিত, মান মূল্য সীমা, মান মূল্য সীমা। যেমন রিয়াজ স্যার করলো কি, এগুলো তো প্রচুর দাম, এগুলো তো চাহিদা অনেক বেশি, 150 টাকা করে এগুলো বিক্রি করতে পারি আমি। পরে রিয়াজ স্যার করলো কি, এইগুলো তো অনেক বড় ডাব হয়েছে, পানিও বেশি হবে, আবার অনেক নারকেলও থাকবে, তাহলে এগুলো আমরা 150 তো রোগীদের জন্য নিবো, এগুলো তো একটা কাজ করি 180 করে বিক্রি করি, কারণ এখানে তো একসাথে দুইটাই পাবে। এগুলো তো কম দামি, এগুলো তো কম দাম, একটা কাজ করি এগুলো তো বেশি দাম না রেখা এগুলো আমি 100 করে ছাড়া দিই, 100 টাকা, 100 করে বিক্রি করে দিবে। এই যে রিয়াদ স্যার, সে পণ্যের ওজন, আকার, গুণাগুণ, রং, বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে পণ্যের মানের সীমা নির্ধারণ করতেছে, মূল্য নির্ধারণ করতেছে। এই বিষয়টা হচ্ছে আমাদের প্রমিতকরণ, প্রমিতকরণ। ঠিক আছে, বুঝলেন কি হবে? এ দেখেন, প্রমিতকরণে ম আছে, সীমাতে ম আছে, মূল্যতে ম আছে, মানে ম আছে। আর পর্যায়িতকরণটা দেখেন, পর্যায়িতকরণে কোনো ম নাই। পর্যায়িতকরণ, পর্যায়ক্রমে সাজানো, সাজানো, বিভক্ত করা, সাজানো বিভক্ত করা, পর্যায়ক্রমে সাজানো এবং বিভক্ত করা। ঠিক আছে, তাহলে বিষয়টাকে আমি বুঝাইতে পারছি। রিয়াজ স্যার আসলে ডাব ব্যবসায়ী না, আসলে এটা বোঝাচ্ছি যে এই যে রিয়াজ স্যার ডাবের মূল্য নির্ধারণ করছে, যে কচি ডাবগুলো 150 টাকা, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে পাইকে গেছে ডাবগুলো একদম দেখা গেছে নারকেল হয়ে যাবে, ওইগুলোর দাম হচ্ছে 180 টাকা, ছোট ছোট দাম হচ্ছে 100 টাকা। এই যে দাম নির্ধারণ করতেছে, এটার নাম হচ্ছে প্রমিতকরণ। আর এই প্রমিতকরণ হচ্ছে মানসিক কাজ, এটা বুদ্ধি দিয়া করতে হবে। এরপরে পর্যায়িতকরণ হয়। পর্যায়িতকরণ হচ্ছে ওই যে প্রমিতকরণ অনুযায়ী বিভিন্ন ভাগে সাজানো, এই ভাগে এই পাশে রাখেন, এই কচিগুলো এই পাশে রাখ, এই করলা লাগবে ওই পাশে রাখ, ওইগুলো ওই পাশে রাখ, এটা হচ্ছে আমাদের পর্যায়িতকরণ। তাহলে প্রমিতকরণ করা হয় আগে নাকি পর্যায়িতকরণ আগে? আগে প্রমিতকরণ, তারপরে পর্যায়িতকরণ। ক্লিয়ার? আমি কি এটা বুঝাইতে পারছি কিনা জানান। বা আরো যদি বুঝতে চান, যে আমাদের নারকিয়া আছে না, আপেল, আপেল দেখেন সবুজ আপেল আছে, আবার আছে লাল আপেল, একদম পাকা মজা হবে অনেক, আর একটা আছে কম দামি আপেল 100 টাকা। সবুজ আপেল হচ্ছে ডায়াবেটিসের জন্য, এগুলো বিভিন্ন সবুজ আপেল গুলো বিভিন্ন জায়গায় সাজায় রাখে, লাল গুলো সাজায় রাখে আরেক জায়গায় আরেক কার্টুনে, এগুলো হচ্ছে পর্যায়িতকরণ। আর সবুজটার দাম নির্ধারণ করছে 380, লালগুলোর দাম 350, আর কম দামের দাম 120 টাকা। এগুলো হচ্ছে প্রমিতকরণ। আশা করি প্রমিতকরণ আর পর্যায়িতকরণ নিয়ে কারো কোনো সমস্যা আর হবে না। ওকে, এটাই ইম্পর্টেন্ট, বাকিগুলো সবাই জানেন, তাহলে একটাই সমস্যা ছিল মনে হয়। হ্যাঁ, আমি স্যার দেখি ক্লাসে আছেন। আমি স্যার, আসসালামু আলাইকুম। তারপর আসেন ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসায়ের তিনটা আওতা আছে, মানে ব্যবসায়ের তিনটা মানে জায়গা আছে, কি কোনগুলোকে ব্যবসা বলে। একটা হচ্ছে আপনার শিল্পের সাথে জড়িত, শিল্পের কাজ। একটা হচ্ছে বাণিজ্যের সাথে জড়িত, বাণিজ্যের কাজ। একটা হচ্ছে প্রত্যক্ষ সেবার সাথে জড়িত। এই যে শিল্প, এই শিল্প কি করে? পণ্যটাকে উৎপাদন করে। শিল্পের কাজ হচ্ছে পণ্যটা উৎপাদন করা, কাঁচামাল, কাঁচামাল নিয়ে আসবে, সেগুলোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্যে উৎপাদন করা হচ্ছে শিল্পের কাজ। শিল্পের কাজ কি? পণ্য উৎপাদন করা। আর এই বাণিজ্যের কাজ কি জানেন? যে আমি স্যার, সম্রাট স্যার বা শহীদ স্যার, এদের কাছে এই যে উৎপাদন করলো যে পণ্যটা, এদের কাছে পণ্যটাকে পৌঁছে দেয়, এদের কাছে পণ্যটাকে পৌঁছে দেয় হচ্ছে বাণিজ্য। এগুলো হচ্ছে বাণিজ্যের কাজ। বাণিজ্য হচ্ছে পণ্যটাকে পৌঁছে দেওয়ার কাজ করে। বাণিজ্য হচ্ছে, শিল্প হচ্ছে আমাদের উৎপাদন করে, আর বাণিজ্য হচ্ছে পণ্যটাকে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়। পার্থক্য বুঝতে পারছেন? আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী শিল্প হচ্ছে আপনার কি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উপাদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাকে বলা হয় শিল্প। ওকে,
তাহলে স্যার বাণিজ্য সংজ্ঞাটা কি? বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্যটা প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য। কি কি কাজ? শিল্পের কাজ উৎপাদন করছে, তার কাজ শেষ, তাকে বাদ দিয়ে দিয়েছেন। বাণিজ্যের কাজ কি? সেই পণ্যটা নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করবে, সময়গত উপযোগ সৃষ্টি করবে, তারপর তথ্যগত উপযোগ সৃষ্টি করবে, প্রমিতকরণ মানে মানগত উপযোগ সৃষ্টি করবে, আরো অনেক ধরনের উপযোগ সৃষ্টি করে হচ্ছে, মোট 6 ধরনের উপযোগ সৃষ্টি করে হচ্ছে বাণিজ্য। আর এক ধরনের উপযোগ সৃষ্টি করে হচ্ছে শিল্প। শিল্প শুধু রূপগত উপযোগ সৃষ্টি করে, আর বাকি 6টা সৃষ্টি করে হচ্ছে যে সত্যগত সহ বাণিজ্য। আমরা দেখাবো এগুলো সামনে। ওকে, দেখেন, শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন, কারণ উৎপাদন না হলে অন্য কিছু হবে না। শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদনের মৌলিক উপাদান 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এটা অবশ্য মার্কেটিং এর প্রশ্ন। শিল্পের কাজ কেন্দ্রীভূত করা। কেন্দ্রীভূত মানে কি? শিল্পের কাজ হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এক জায়গায় করা, আর বাণিজ্যের কাজ হচ্ছে ওই এক জায়গার পণ্যটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। অর্থাৎ শিল্পের কাজ হচ্ছে পুঞ্জীবিত করা, মানে কেন্দ্রীভূত কাজ, আর বাণিজ্যের কাজ হচ্ছে ওই পণ্যটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। ওকে, আচ্ছা, প্রথম থেকে একবার বিষয়টা ক্লিয়ার করি, আর একটু সামারি করি। শিল্প এর কাজ পণ্য উৎপাদন করবে। ধরেন শিল্প কি করলো? তুলা আইনা আপনার কি বানাইলো? কাপড় বানাইলো। আবার গরুর চামড়া এনে শিল্প কি করলো? জুতা বানাইলো। এগুলো হচ্ছে শিল্পের কাজ। এই কাপড়টাকে আপনার পরানো হইলো আপনার দেখা গেছে আমির স্যারকে, আবার এই জুতাটা পড়লো হচ্ছে নাজমুল স্যার। এই যে আমির স্যার এবং নাজমুল স্যার কাছে পৌঁছে দেওয়া, এই যে মাঝখানে যে পৌঁছে দেওয়ার কাজটা, এটা করে হচ্ছে বাণিজ্য। সহজ কথায় শিল্প হচ্ছে পণ্য উৎপাদনের সাথে জড়িত, বাণিজ্য হচ্ছে আমাদের সে উৎপাদিত পণ্যটা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ। আর প্রত্যক্ষ সেবা তো বুঝিনি, এটা হচ্ছে যেমন আমরা যেটা দিচ্ছি, শিক্ষক, ডাক্তার, উকিল, এরা যে সেবাটা দিয়ে থাকে তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। শিক্ষক, ডাক্তার, উকিল যে সেবাটা দিয়ে থাকে তাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। সংজ্ঞা আমি বলি যে মানুষের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের প্রয়োজন পূরণের সমর্থ, যেমন আপনাদের প্রয়োজন অ্যাডমিশনের একটা গাইডলাইন, অ্যাডমিশনের একটা সুষ্ঠু পরিকল্পনা, অ্যাডমিশনের জন্য ম্যানেজমেন্ট মার্কেটিং এর সাপোর্ট, আমরা এটা দিচ্ছি। এই যে মুনাফা অর্জন, টাকা অবশ্যই আমরা টাকা অর্জনের উদ্দেশ্য করতেছি, আপনাদের তো আমরা ফ্রি ফ্রি পড়াচ্ছি না, টাকা দিয়ে তো ভর্তি হয়েছেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আপনাদের যে মানুষের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ, কোনো সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এরা দিয়ে থাকে। আরো সহজ করে বলি, এই যে প্রত্যক্ষ সেবা, এটা হচ্ছে অদৃশ্যমান সেবার বৈশিষ্ট্য। অদৃশ্যমান, অবিচ্ছেদ্যতা, আমাদের থেকে আলাদা করতে পারবেন না। তারপর হচ্ছে এটা নশ্বরতা, এটা কার্যকারিতা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে এই স্পর্শনীয়তা, এটা অস্পর্শনীয়, এটাকে স্পষ্ট করতে পারবেন না। ঠিক আছে, ওকে। বলেছে শিল্পের কাজ কেন্দ্রীভূত করা। শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসেবে চিন্তা করেছেন মুক্ত করেছেন অলিভার শেলডন। তারপর আসেন, এবার আসেন শিল্পের প্রকারভেদ। এই ক্লাসের দিকে ফোকাস করেন। প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প হচ্ছে প্রথম পর্যায়ের শিল্প। প্রথম পর্যায়ের শিল্প কি কি দেখেন একটু। এই যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, আরেকটা হতে পারে কৃষি শিল্প। হ্যাঁ, কৃষি, এটাও রাখতে পারেন প্রাথমিক শিল্পের মধ্যে। কৃষি শিল্পটা, কৃষি যেমন ফসল উৎপাদন করার সাথে সম্পর্কিত, ফসল উৎপাদন করে না ওইগুলোর সাথে, ধান, গম, ধান, গম, ভুট্টা উৎপাদন, এগুলো হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। প্রথম প্রজনন শিল্প কি? যেখানে বংশ বিস্তার করা হয়, যেমন হচ্ছে আপনি নার্সারি করলেন, হ্যাচারি করলেন, এগুলো হচ্ছে বংশ বিস্তার করা। আর এইখানে নিষ্কাশন বা উত্তোলন শিল্প হচ্ছে মাটির নিচ থেকে খনিজ পদার্থ উত্তোলন, নদী থেকে মাছ ধরা, তারপর হচ্ছে সমুদ্রের গভীর থেকে মাছ ধরা, বালু উত্তোলন করা, আবার হচ্ছে দেখা গেছে
মানে কোনো কিছু থেকে গ্যাস উত্তোলন করলেন, এর হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্পের সাথে সম্পর্কিত। এক্সাম্পল গুলো পড়বেন, ভূগর্ভ থেকে খনিজ সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, পুকুর নদী মাছ সংগ্রহ, মধু সংগ্রহ, এগুলো এগুলো প্রাকৃতিক ভাবে থাকে, এটা আপনি তৈরি করেন না, এটা প্রাকৃতিক ভাবেই পাওয়া যায়। এটা ক্লিয়ার? প্রাথমিক শিল্পটা বুঝতে পারছেন কিনা দেখেন একটু। হ্যাঁ, এদের বুঝলাম যে শিল্পের কাজ হচ্ছে কেন্দ্রীভূত করে, আর বাণিজ্য কাজ করে কি, সেটা আমাদের সকলের কাছে পৌঁছে যায় বিকেন্দ্রীভূত করে। শিল্পের কাজ কেন্দ্রীভূত, বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত। এত বুঝলে বোঝা যাচ্ছে এটা বিষয়টা। ওকে, রিদিশা খান। আচ্ছা, তারপরে আসেন মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। এটা চূড়ান্তভাবে পাওয়া যায় না, এটা একটু আমাদের তৈরি করার সাথে সম্পর্কিত, হ্যাঁ কিছুটা কৃত্রিম ভাবে। যেমন উৎপাদন বা প্রস্তুত শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের শিল্প। কি কি? উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প কাকে বলে? যেখানে শ্রম, যন্ত্র, এই দুটার মাধ্যমে আমাদের কোনো কিছু তৈরি করা হয়। এই যে আমার পাঞ্জাবিটা তৈরি করছে, এটা উৎপাদন শিল্পের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এই দেখেন, শ্রম বা যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা হয়। যেমন পোশাক শিল্প, প্লাস্টিক শিল্প। এই যে আবার এই যে এটা রিমোট তৈরি করছে, এটা একটা প্লাস্টিক, এটা হচ্ছে আমাদের এই উৎপাদন শিল্পের সাথে সম্পর্কিত। আর নির্মাণ শিল্প, যে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কোনো কিছু নির্মাণ কাজ সম্পন্ন করা হয়, নির্মাণ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা। এটা আমাদের ওবায়দুল কাদের সাথে সম্পর্কিত, মনে রাখবেন, ওবায়দুল কাদের সাহেব। সেতু, দালান কোঠা, রেলপথ, রাস্তাঘাট, এগুলো হচ্ছে আমাদের নির্মাণ শিল্পের সাথে সম্পর্কিত। তবে কিন্তু মেট্রো রেল না, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো কিন্তু নির্মাণ করা শেষ। এখন এগুলো হচ্ছে সেবা দেয়, এখন এটা নির্মাণ নাই, এখন হচ্ছে আমাদের সেটা সেবা দেয়। যেগুলো এখন তৈরি করতেছে সেগুলো নির্মাণ শিল্প, তৈরি করা শেষ, এখন আমাদের সেবা শিল্পের আওতায় চলে আসছে। ওকে, আচ্ছা। আর সেবা শিল্প কি? যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে। যেমন এই যে ইন্টারনেট, এই যে বিদ্যুৎটা, এই যে আমাদের এসি, ফ্যান, এগুলো হচ্ছে কি আমাদের জীবনটাকে সহজ ও আরামদায়ক করে। আবার বলছি, জীবনটা কি করে? সহজ ও আরামদায়ক। যেমন বার্তা সংস্থা, সেবা শিল্প অন্তর্ভুক্ত। এই যে বার্তা সংস্থা, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, এগুলো হচ্ছে আমাদের সেবা দিয়ে থাকে। এটা অদৃশ্যমান, এটা দেখা যায় না, এটা আমাদের জীবনটাকে সহজ ও আরামদায়ক করে। এটা ক্লিয়ার কিনা জানান আমাকে। এ হচ্ছে আমাদের দ্বিতীয় বা মাধ্যমিক পর্যায়ের শিল্প। উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। যদিও আরেকটা শিল্প আছে, সেটা দেখাই নাই, তৃতীয় শিল্প যেটা, তৃতীয় শিল্প বা এটাকে বলা হয় টারশিয়ারি শিল্প। টারশিয়ারি, যেমন টারশিয়ারি শিল্পগুলো কোনগুলো? যে পরিবহন, ওই যে ব্যবসায় সহায়ক কাজ, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক, এটা হচ্ছে আমাদের সহায়ক কাজগুলো। এগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের শিল্প বলা যায়। এবার আসেন, উৎপাদন শিল্পের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, উৎপাদন শিল্প থেকে কিছু প্রকারভেদ আছে এবং এটাই পরীক্ষায় বেশি আসে। উৎপাদন শিল্পের আবার প্রকারভেদ হ্যাঁ আছে। উৎপাদন শিল্পটাকে মূলত 5 ভাগে ভাগ করা যায়, যে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোজন শিল্প, একটা হচ্ছে আমাদের সংযোজন, একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক। আমরা সব দেখি একটু ভালোভাবে ধাপে ধাপে। একটা হচ্ছে বিশ্লেষণ, তো এখানে আছে অনেকগুলো পদার্থ আপনার থাকে কি একসাথে। বিশ্লেষণ মানে হচ্ছে আলাদা করা হয়, আলাদা করা হয়। হুম, এই হচ্ছে আমাদের বিশ্লেষণ। আর যৌগিক শিল্প কি? পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণে নতুন পণ্য তৈরি করা হয়। বিশেষ শিল্পের বিপরীত যৌগিক শিল্প, যেমন সিমেন্ট, সাবান, সার, এগুলো হচ্ছে আমাদের
এই বিশ্লেষণ শিল্প, এটা কি করা হয় এই যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে দেখাই, অনেকগুলো পদার্থ আলাদা থাকে, এই যৌগিক শিল্পে কি করা হয় জানেন, একসাথে করা হয়, একসাথে করা হয়। এই বিশ্লেষণের উল্টা হচ্ছে যৌগিক, মনে রাখেন, বিশ্লেষণ অর্থাৎ আলাদা আলাদা করা, আর যৌগিক আলাদা আলাদা আছে একসাথে করে দেওয়া, একত্রিত করে দেওয়া। সিমেন্ট, সার, সাবান এগুলো হচ্ছে যৌগিক শিল্পের উদাহরণ। তারপরে হচ্ছে আমাদের এই বিশ্লেষণের উদাহরণ কি, খনিজ তেল পরিশোধন, পেট্রোল, ডিজেল, খনিজ, ন্যাপথলিন, এই যে এটা দেখেন ন্যাপথলিন, কয়লা, কোক, এগুলো হচ্ছে আমাদের সব বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। প্রক্রিয়া ভিত্তিক শিল্প একটা প্রসেসিং এর মাধ্যমে আসে, একটা প্রসেসিং এর মাধ্যমে আসবে, এটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, প্রসেসিং। এটা কিভাবে, যেমন তুলা আর সুতা আসে কিভাবে, তুলা থেকে সুতা, পাট থেকে থলে, আখ থেকে চিনি, এগুলো একটা প্রসেসিং এর মাধ্যমে আসে বিভিন্ন প্রসেসে। যেমন আখ থেকে চিনি করবেন, রোদ্রে শুকানো, এইগুলা রস বের করা একটা প্রসেসিং আছে। আবার পাট থেকে থলে দেখছেন, এটা একটা অনেক দীর্ঘদিনের একটা প্রসেসিং। এগুলো হচ্ছে আমাদের প্রসেসিং শিল্প বা প্রক্রিয়া ভিত্তিক। কি কি দেখেন, এই শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পণ্যে পরিণত হয়। এক্সাম্পল করে মনে রাখেন, তুলা থেকে সুতা, পাট থেকে থলে, আখ থেকে চিনি, এগুলো মনে রাখলেই হবে। সংযোজন, সংযুক্ত, এই দুটা পার্থক্যটা অনেকে বুঝেন না। সংযুক্তটা আগে বলি, দুইটা শিল্প একসাথে, বাস, বা তিনটা শিল্প একসাথে। যেমন লোহা শিল্প আর ইস্পাত শিল্প একসাথে হয়েছে যৌগিক শিল্প, যৌগিক শিল্প মিলে হচ্ছে আমাদের একটা সংযুক্ত শিল্প, বাস। যে শিল্পে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়ায় একই সাথে সমন্বয় ঘটে, শিল্পগুলো একাধিক শিল্পকে একসাথে করা। তবে এটা পরীক্ষা বেশি আসে না, পরীক্ষা আসে বেশি এটা বেশি আসে, এই সংযোজন শিল্প। এটা হচ্ছে অংশ, মানে পার্টস, বিভিন্ন পার্টস গুলোকে জোড়া লাগিয়ে তারপরে পুরো একটা পণ্য তৈরি করা হয়। বিভিন্ন পার্ট গুলো, অংশগুলো জোড়া লাগানো হয়। যেমন দেখেন গাড়ির ব্রেক, গাড়ির এই সামনের গ্লাস, এগুলো সব পার্টস গুলো জোড়া লাগিয়ে করা হয়। কম্পিউটার, ঘড়ি, জাহাজ, মোটর গাড়ি, তারপর যে ডিজিটাল বোর্ড, এগুলো কি করতে পারবেন, আপনি একটা একটা করে আলাদা করতে পারবেন, আবার জোড়া লাগিয়ে তৈরি করতে পারবেন চূড়ান্তটা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি, অন্য শিল্পে উৎপাদিত পণ্য একত্রে করে, মানে এখানে হচ্ছে অংশগুলোকে, এগুলো অংশ, পার্টস গুলোকে একসাথে করা হয়, পুরোটা না, একটু একটু পার্টস আইন না, তারপর জোড়া লাগিয়ে তৈরি করা হয়। এগুলো হচ্ছে আমাদের এই সংযোজন শিল্প। কি কি, প্রক্রিয়াভিত্তিক প্রসেসিং এর মাধ্যমে আসে। সংযোজন হচ্ছে অন্য শিল্পের অংশ বা পার্টস গুলোকে জোড়া লাগানো হয়, আর এখানে পুরো শিল্পটাকে জোড়া লাগানো হয়। লোহা একটা আলাদা শিল্প, ইস্পাত একটা আলাদা শিল্প, দুটাকে একসাথে করছে। আর এখানে হচ্ছে গাড়ি বিভিন্ন যন্ত্রাংশগুলোকে আইনা জোড়া লাগাইছে। কম্পিউটার এই মাদারবোর্ড, এই হার্ড ডিস্ক, এটা আইনা জোড়া লাগাইছে। ঘড়ি বিভিন্ন পার্টস অংশ জোড়া লাগাইছে। আর ডিজিটাল বোর্ড, জাহাজ বিভিন্ন জায়গা থেকে পার্টস অংশ এসে জোড়া লাগাইছে। ইস্পাত, লৌহ, এগুলো সব হচ্ছে আমাদের যৌগিক শিল্প, এগুলোকে একসাথে করতে হচ্ছে সংযুক্ত হয়েছে। আর এই দুটার পার্থক্যটা বুঝতে পারছেন তো? এবার আমি একবার সামারি করে দেই, শোনেন। উৎপাদন শিল্প পাঁচটা, একটা হচ্ছে বিশ্লেষণ, এটা কি করবেন, একসাথে অনেকগুলো পদার্থ একসাথে থাকে, সেগুলোকে আলাদা করা। যৌগিক, এটার উল্টা হচ্ছে এটা, যৌগিকটা হচ্ছে অনেকগুলো পদার্থ আলাদা থাকে, একসাথে করবে। প্রসেসিং বা প্রক্রিয়া ভিত্তিক, একটা দীর্ঘ প্রসেসিং এর মাধ্যমে আসে, যেমন হচ্ছে তুলা থেকে সুতা, আখ থেকে চিনি, পাট থেকে থলে। সংযুক্ত, দুটা শিল্পকে একসাথে করা হয়, যেমন লৌহ এবং ইস্পাত শিল্প। সংযোজন, এটা হচ্ছে অন্য শিল্পের পার্টস বা অংশগুলোকে জোড়া লাগিয়ে তারপর চূড়ান্ত পণ্যে উৎপাদন তৈরি করা হয়। মোটর গাড়ি, জাহাজ, বিমান, তারপর হচ্ছে এই ডিজিটাল বোর্ড, এগুলো কম্পিউটার, এগুলো হচ্ছে আমাদের সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত। ওকে, এরপর আসি বাণিজ্য। এরপর হচ্ছে কমার্স, বাণিজ্য। এটাকে বলা আধুনিক যুগে ব্যবসায় টু ব্যবসায় বলা হয়, এটাকে বলা আধুনিক যুগে ব্যবসায় টু ব্যবসায়। ওকে, এবার দেখেন, পণ্য বন্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের কাজ হচ্ছে বিকেন্দ্রীভূত, শিল্পের কাজ কি,
অনেকগুলো পদার্থকে আইনা একসাথে করে, এটা হচ্ছে শিল্পের কাজ। আর বাণিজ্য করে কি, সেগুলো চূড়ান্তভাবে উৎপাদন করার পরে বিভিন্ন জায়গায় সেটাকে ছড়িয়ে দেয়, এটা বিভিন্ন জায়গায় ছড়াইয়া দেয়। বাণিজ্য কাজ হচ্ছে সারা দেশে ছড়ানোর কাজটা, এটা হচ্ছে বাণিজ্য। শিল্পের কাজ কেন্দ্রীভূত, বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন বিকেন্দ্রীভূত। পণ্য বিনিময় বা ট্রেডের মাধ্যমে ব্যক্তিগত, এটা তো বুঝাবো, সামনে লাগবে। মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ, এটা একটু লাগবে। আর উৎপাদক ও ভোক্তার মাঝে সেতুবন্ধন করে কে, বাণিজ্য। এই যে পণ্য উৎপাদন করে কি, শিল্প উৎপাদন। আর ভোক্তা, যেমন শহীদ স্যার, নাজমুল স্যার বুঝাইছিলাম। উৎপাদন করা হচ্ছে শিল্পের কাজ, এটা ভোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে বাণিজ্যের কাজ। তার মানে কি, বাণিজ্য হচ্ছে উৎপাদনকারী এবং ভোক্তা, এদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে হচ্ছে বাণিজ্য। হ্যাঁ, মোটরসাইকেল সংযোজন শিল্প, ইয়েস, মোটরসাইকেলটাও সংযোজন শিল্প। এবার আসে, বললাম তো শিল্প হচ্ছে আমাদের একটা উপযোগ সৃষ্টি করে, শিল্প হচ্ছে জাস্ট একটা উপযোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে রূপগত, বাস। আর বাণিজ্য 6টা উপযোগ সৃষ্টি করে। কি কি দেখেন, যেমন প্রথমে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি। যেমন হচ্ছে এক স্থান, রাজশাহী থেকে একটা আম সরিষা ঢাকায় আনবে, এটা হচ্ছে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি। সময়গত বা কালগত, গুদামজাতকরণের মাধ্যমে, যেমন শীতকালে আনছে সেটা গ্রীষ্মকালে বিক্রি করতেছে, এরকম। সত্যগত, ধরেন শহীদ স্যার আনছে রাজশাহী থেকে, সেটা নাজমুল স্যার কিনে নিচ্ছে, এতে কি হচ্ছে, সত্য, মালিকানা সত্য শহীদ স্যার থেকে নাজমুল স্যার কাছে চলে যাচ্ছে, এটা হচ্ছে সত্যগত সৃষ্টি করে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তথ্য বা প্রচারগত, বড় করে একটা বিজ্ঞাপন দিচ্ছে, বিজনেস করে সবাই ভর্তি হন, এটা হচ্ছে আমাদের তথ্যগত, বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে। অর্থগত, টাকা লাগবে শহীদ স্যার, টাকার অভাবে ব্যবসা করতে পারতেছে না, 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এটা হচ্ছে আমাদের অর্থগত সৃষ্টি করে। ঠিক আছে। আর ঝুঁকিগত প্রতিবন্ধকতা, এই যে সৃষ্টি করে হচ্ছে বিমা, শহীদ স্যার বিমা করে রাখলো যে আমি যদি ব্যবসায় লস খাই তাহলে বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে। এই হচ্ছে বাণিজ্যের উপযোগ, এগুলো থেকে আসে প্রশ্ন, একটা এমসিকিউ আসে। ওকে, শিল্প সৃষ্টি করে একটি উপযোগ, বাণিজ্য সৃষ্টি করে 6টি উপযোগ, ব্যবসা সৃষ্টি করে হচ্ছে মোট 60টি উপযোগ। এটা কি ক্লিয়ার কিনা জানান আমাকে। এটা তো অনেকবার পড়ছেন, আশা করি তারপর আপনার ক্লিয়ার। তাহলে আমরা পরের অংশে যাব। হ্যাঁ, হ্যাঁ, রাজশাহী থেকে তো আম কিনে আনবে, রিয়াজ স্যার থেকে অবশ্যই, রিয়াজ স্যার থেকে সরিষা কিনে আনছে, এটা হচ্ছে ক্রয়। সরিষা থেকে নাজমুল স্যার কিনছে, এটা হচ্ছে বিক্রয়। ক্রয় বিক্রয় হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে। আর পরিবহন, সেটা হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করে। সময়গত উপযোগ সৃষ্টি করে হচ্ছে গুদামজাতকরণ। তারপর হচ্ছে তথ্যগত বিজ্ঞাপন। তারপর হচ্ছে আমাদের এই অর্থগত ব্যাংক, ঝুঁকিগত বীমা, এগুলো তো জানেনি, অনেকবার পড়ছেন। মোট 6টা উপযোগ সৃষ্টি করে। তারপর আসেন, ওকে, ট্রেড বা পণ্য বিনিময়। পণ্য বিনিময় কি, একজন থেকে আরেকজনের কাছে মালিকানা হস্তান্তর। যেমন পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। যেমন পাইকারি ব্যবসা তো অনেকে বুঝেন, হচ্ছে উৎপাদনকারী থেকে যে মাছ ধরে, জেলে, জেলে থেকে কারণ বাজার, সেখানে মাছ কিনে নিয়ে আসলো শহীদ স্যার। ঠিক আছে। আবার সেখান থেকে ধরেন, আপনারা বুঝাচ্ছি, ধরেন আম, আম উৎপাদন করছে রাজশাহীতে, কোন স্যার, আম রাজশাহীতে উৎপাদন করছে হচ্ছে রিয়াজ স্যার, ইনি হচ্ছে উৎপাদনকারী। ওকে, রাজশাহী থেকে একদম পাইকারি দরে আম কিনে আনছে শহীদ স্যার, শহীদ স্যার আচ্ছা পাইকারি ব্যবসায়ী। শহীদ স্যার আইনা আমগুলো বিক্রি করছে হচ্ছে নাজমুল স্যারের কাছে, নাজমুল স্যারের কাছে, আমির স্যারের কাছে, সমর স্যারের কাছে। তারা আবার এই আমগুলো জনগণের কাছে বিক্রি করছে, জনগণের কাছে, ধরেন আপনাদের কাছে বিক্রি করছে, যেমন যে সীমান্ত, সীমান্তর কাছে বিক্রি করছে, আবুল বাসার কাছে বিক্রি করছে,
হৃদয়ের কাছে বিক্রি করছে, এগুলো হচ্ছে আমাদের চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে উৎপাদন, এগুলো সব পুরোটা কি পুরা দেশের ভিতরে, দেশের ভৌগোলিকের ভিতরে, ভৌগোলিক সীমার মধ্যে। এই যে উৎপাদনকারী একজন, উৎপাদনকারী পণ্য বিক্রি করে পাইকারি ব্যবসায়ীর কাছে, পাইকারি ব্যবসায়ী বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ী বিক্রি করে আপনাদের কাছে, মানে হচ্ছে ভোক্তাদের কাছে। ঠিক আছে, ওকে। যেমন হচ্ছে অনেকের কাছে কিছু বিক্রি করলো, তারপর হচ্ছে জান্নাতের কাছে কিছু বিক্রি করলো। এই হচ্ছে আমাদের উৎপাদনকারী, এই উৎপাদনকারী থেকে পাইকারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা। তার আমরা বলতে পারি কি পাইকারি ব্যবসায়ী যেটা, পাইকারি ব্যবসা হচ্ছে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ী নিকট বিক্রিকারী করে, যেমন হচ্ছে শহীদ স্যার। খুচরা ব্যবসায়ী উৎপাদনকারী বা পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রি করে, যেমন যেটা করে নাজমুস স্যার, সম্রাট স্যার, আমির স্যার। এটা কি ক্লিয়ার কিনা জানান? এটা হচ্ছে দেশের ভিতরে, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এটা কি ক্লিয়ার কিনা জানান? তাহলে আমরা বৈদেশিক বাণিজ্য দেখবো। তথ্য আর জ্ঞানগত একই কথা। ওকে, রিদিশা খান ক্লিয়ার, রণবীর কাব্য ক্লিয়ার, সাকিব হাসান শাওন ক্লিয়ার। ওকে, ওকে, যাক, আবুল ফারুক তারও ক্লিয়ার, অনেকে তাহলে বুঝতে পারছেন, মাহবুবা সহ। তারপর আসি, এবার আসি বৈদেশিক বাণিজ্য। এটা আসে আমদানি, বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে দেশে নিয়ে আসা, যেমন বাংলাদেশ পেঁয়াজ কিনে আনে, পেঁয়াজ কিনে আনে, রসুন কিনে আনে, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি কিনে আনে। রপ্তানি, দেশ থেকে পণ্য সামগ্রী বিদেশে বিক্রি করা, যেমন বাংলাদেশ হচ্ছে চিংড়ি রপ্তানি করে, তৈরি পোশাক রপ্তানি করে, তারপরে ইলিশ রপ্তানি করে। পুনরপ্তানি, বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে মানে আমদানি করার পরে আবার তা পুনরায় রপ্তানি করা, যেমন করলো কি ভারত থেকে আমাদের দেশ পেঁয়াজ কিনে আনলো, বিপুল পরিমাণে পেঁয়াজ কিনে আনলো, ওই পেঁয়াজ করলো কি তারা চালাকি করে চীনের কাছে বিক্রি করে দিল। এই যে ভারত থেকে যে বাংলাদেশ পেঁয়াজ কিনে আনছে বাংলাদেশ, এটা হচ্ছে আমদানি। এই আমদানিটা আরেক দেশে বিক্রি করছে, সেটা হচ্ছে রপ্তানি হবে। তো এই আমদানি রপ্তানি করতেছে, এই কাজটাতে আমরা বলা হয় একসাথে পুনরপ্তানি। এটাকে বলা হয় কি পুনরপ্তানি, মানে এক দেশ থেকে পণ্য কিনে আইনা অন্য দেশে বিক্রি করা হচ্ছে পুনরপ্তানি। ঠিক আছে, এক দেশ থেকে পণ্য কিনে আনলেন, কিনে আইনা সেটা পরিবর্তন করে, সংযোজন করে, সিল চেঞ্জ করে অন্য দেশে বিক্রি করে দিলেন, সেটা হচ্ছে পুনরপ্তানি। ওকে, তবে আরেকটা বিষয় বলি আমি, ধরেন যে এই যে কোনো পরিবর্তন না করে, কোনো পরিবর্তন না করে যদি আপনি চীনে বিক্রি করেন, তখন সেটা হবে অনট্রাপো। অনট্রাপো মানে সারা বিষয়টা বুঝি নাই, আবার বুঝাই দিচ্ছি। ধরেন আপনি ভারত থেকে বস্তা বস্তা পেঁয়াজ কিনে আনলেন, লোগো দেওয়া আছে ভারতেরই, আপনি কোনো পরিবর্তন না কইরা সেটা চীনে পাঠিয়ে দিলেন, সরাসরি চীনে বিক্রি করলেন, সরাসরি, সে তার নাম হচ্ছে অনট্রাপো। সরাসরি পাঠাইছেন, এটা হচ্ছে অনট্রাপো। আর যদি পরিবর্তন করেন তাহলে সেটা হবে পুনরপ্তানি, নর্মাল নিয়মে। বাস, এদের পার্থক্য হচ্ছে পুনরপ্তানিতে কি করা হবে, লোগোটাকে চেঞ্জ করা হয়, নাম পরিবর্তন করা হয়, একটু একটু চেঞ্জ করা হয়। আর কোনো চেঞ্জ না করে সরাসরি পাঠিয়ে দিবেন, সেটা হচ্ছে আমাদের এই অনট্রাপো। এটা হচ্ছে আমাদের অনট্রাপো, অনট্রাপো। ওকে, তাহলে পুনরপ্তানি আর অনট্রাপোর পার্থক্যটা বুঝতে পারছেন? আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত দলিল 6টি। আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত দলিল হচ্ছে মোট 6টি। কি কি দলিল? ওইটা বলছিলাম, মনে রাখবেন, আমাদের আমির স্যার, তার ওয়াইফ কি, তার ওয়াইফের নাম হচ্ছে
প্রভা, এবং আমির স্যার কিন্তু দুইটা ছেলে আছে, একটা নাম হচ্ছে ববি, একটা নাম হচ্ছে চাবি। এটা এখানে একদম শুরুতে পড়াইছিলাম, মানে এটা দিয়ে মনে রাখছে, এই জন্য এটাই লিখি বারবার, একটা একটা করে লেখা দেই। হচ্ছে প্রবব লেখ, প্রবব লেখ বা পণ্যের উৎপত্তি স্থল, এই যেটা বা হচ্ছে বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান, বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান। ওকে, এটা। তারপর আসেন ববি, এ হচ্ছে বহনপত্র বিমাপত্র, পতে হচ্ছে বহনপত্র, বি হচ্ছে বিমাপত্র। চাবি চালান বিনিময় বিল, চালান বিনিময় বিল, এই ছয়টা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দলিল। এগুলো কি দলিল, এটাকে বলা হয় বিল অফ লেডিংও বলা হয় বা চালানি রসিদও বলা হয়। এটা মুখস্থ করতে হবে 100%। কাঁচামাল নিয়ে এসে ওটা দিয়ে কিছু করে তা পুনরপ্তানি করলে, হ্যাঁ এটাও পুনরপ্তানি হবে। মহিল, ঠিক আছে, ঠিক বলছেন। হ্যাঁ, পরিবর্তন করলে তো সেটা পুনরপ্তানি হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পরীক্ষা হলে যেন এগুলো বুঝতে পারেন। মডিফাই করা হলে সেটা হচ্ছে পুনরপ্তানি, কোনো মডিফাই না করে চালান করে দিবেন, সেটা হচ্ছে আমাদের কি কাজ হবে, অনট্রাপো। আচ্ছা, তাবাসসুম, এমডি মাসুম, ওকে, ঠিক আছে। তারপর আসেন, ওকে, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার, এটা হচ্ছে দলিল, এটা হাতিয়ার। হাতিয়ার হচ্ছে অনেকগুলাই আছে, যেমন হচ্ছে কয়েকটা দেখায়, তার মধ্যে যে শুল্ক আরোপ, কোটা নির্ধারণ, প্রণোদনা, লাইসেন্সিং, চুক্তি, এর আরো আছে মুদ্রার অবমূল্যায়ন, ফ্রান্সাইজিং লেখছে, লেখে নাই, এটা ফ্রান্সাইজিংও হবে, ফ্রান্সাইজিং। এগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের হাতিয়ার। বলবে কি, নিজের কোনটি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, নিজের কোনটি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের দলিল। হাতিয়ার দলিলের পার্থক্য আছে, এগুলো হচ্ছে হাতিয়ার। ওকে, আমদানি রপ্তানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য সহায়তা করা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা হচ্ছে 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটি, এবং এটি হচ্ছে একটা বিধিবদ্ধ কোম্পানি। হ্যাঁ, বিধিবদ্ধ। ওকে, বাংলাদেশের রপ্তানি আয় সব থেকে বেশি অবদান রাখছে কি, তৈরি পোশাক। এটা তো সবাই জানা, কোথায় তৈরি পোশাকে অনেক বড় অবদান। হচ্ছে কম দামে পণ্য বিক্রি করে বিদেশি বাজার দখল করা হচ্ছে ডাম্পিং, এটা করার উদ্দেশ্য না। অনেকে বিদেশি শেয়ার বাজার দখল করার জন্য কম দামে ইলিশ মাছ বিক্রি করে দেয়, এটা উচিত না। এটা হচ্ছে আমাদের ডাম্পিং, এটা হচ্ছে আমাদের ব্যবসা বহির্ভূত, এটা নিয়ম বহির্ভূত। আচ্ছা, সরকার কর্তৃক আমদানি রপ্তানির সীমা বা পরিমাণ নির্ধারণ করবে, যে কতটুকু আমদানি করতে পারবে, যে গাড়ি করে আমদানি করা যাবে, এগুলো হচ্ছে আমাদের কোটা বলে। বাস, লাগবে না। এ হচ্ছে আমাদের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার। এবার আসেন সেবা, প্রত্যক্ষ সেবা, সরাসরি সেবা দেয়, প্রত্যক্ষ সরাসরি সেবা, যেমন আপনাদেরকে আমরা দিচ্ছি। এটা কি দেখেন, এটা হচ্ছে অদৃশ্যমান, দেখা যাবে না। অবিচ্ছিন্নতা, আমার থেকে আলাদা করতে পারবেন না। বৈসাদৃশ্যতা, এটা ডিপেন্ড করে কোথায় কখন কোথায় দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে। নশ্বরতা, এটা কার্যকারিতা হারিয়ে যাবে এক সময়, পতনশীলতার মতো। যেমন শিক্ষা, স্বাস্থ্য, পেশাগত সেবা, আইন, উকিল, বাস, ট্রেন, বিমান, হোটেল, এটা একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। হ্যাঁ, নশ্বরতা, যেমন আপনি বাসে করে যাবেন কুমিল্লা থেকে ঢাকা, 2টা সিট খালি গেলে ওই ক্ষতির আর জীবনে পূরণ করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের নশ্বরতা। বেসিক পড়াশোনা এগুলো, এটা একটু লাগবে। সামাজিক ব্যবসা, যার উদ্দেশ্য হচ্ছে নো লস নো ডিভিডেন্ড, নো লস নো ডিভিডেন্ড, মানে কোনো লসও নয়, কোনো লভ্যাংশ নয়। এর ধারণা দিয়েছেন 2017 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস, আর
2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সামাজিক ব্যবসায় নীতি কয়টি? 7টি নীতি আছে সামাজিক ব্যবসায়ের, এবং এটা উদ্দেশ্য হচ্ছে দরিদ্র দূরীকরণ, সামাজিক কল্যাণ সাধন, অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। এই ব্যবসায়ের মূলধন দিবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, যেমন ধরেন নাজমুল স্যার, শহীদ স্যার, রিয়াজ স্যার, সম্রাট স্যার মিলে একটা ব্যবসা দিল, মানে একটা 50,000 টাকা করে দিল একটা সামাজিক ব্যবসা করার জন্য। তো মারুফ স্যার সেই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা, তিনি সামাজিক ব্যবসায় দায়িত্ব পালন করতেছেন। এই যে নাজমুল স্যার, শহীদ স্যার আর সম্রাট স্যার, আমির স্যার যে টাকাটা দিল, এরা কিন্তু কেউ মুনাফা পাবে না, তারা হচ্ছে তাদের মূলধনটাই ফেরত নিয়ে যাবে। কিন্তু ওই ব্যবসায় যে একটা মুনাফা হবে, সেখান থেকে মারুফ স্যার বেতন পাবে, আর বাকি যে লাভের অংশটা সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করবে, ব্যবসাটাকে সম্প্রসারণ করবে। একসময় দেখা যাবে নাজমুল স্যার, শহীদ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, তারা সবাই তাদের মূলধনটা ফেরত নিয়ে গেছে, আর দেখা যাবে তারপরেও ব্যবসাটা রানিং আছে, অনেক বড় হয়েছে। পরবর্তীতে ওই ব্যবসাটা তখন আরো উন্নয়নমূলক কাজ করবে সমাজের, এবং সমাজে আপনার একটা আরো বড় করে প্রতিষ্ঠিত হবে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই সামাজিক ব্যবসার ধারণা দিচ্ছেন। এখন প্রশ্ন হইতে পারে যে নাজমুল স্যার, শহীদ স্যার, আমির স্যাররা, সম্রাট স্যাররা কেন তারা তারা এই মানুষকে মূলধন দিবে শুধু শুধু? ওকে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে প্রত্যেকটা মানুষের প্রফিট করার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে, ওইটাও অর্জন হয়ে গেছে, সে সব পেয়ে গেছে, তারপর আর সে প্রফিট করতে চায় না, মানে মুনাফা অর্জন করতে চায় না, তখন সে মানুষের জন্য করতে চায়। এমন মানুষকে খুঁজে বের করতে হবে যে মেকিং প্রফিট ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ দ্য সুপারিয়র হ্যাপিনেস। যখন আপনি নিজে প্রফিট করবেন, এটা একটা সুখকর বিষয়। যখন আপনি অন্য কেউ হাসি ফুরাইতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের এরকম সর্বোৎকৃষ্ট সুখ, অন্যের মুখে হাসি ফোটানো। এখন আপনি তো সব পেয়ে গেছেন, এবার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। এই জন্য আপনাকে তাদেরকে দান না করে সামাজিক ব্যবসা করেন, এতে অনেকেই এখান থেকে সুবিধা পাবে। এই জন্য মানুষের কর্মসংস্থান হবে, ন্যায্য মূল্যে মানুষ জিনিসপত্র পাবে, সমাজে উন্নয়ন হবে। এর উদ্দেশ্য কি? সমাজের অবগ্রস্ত অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা। ঠিক আছে, এটা আধুনিক যুগের ব্যবসা। ওকে, এরপর হচ্ছে এই সরকারি বেসরকারি অংশীদারিমূলক ব্যবসা, পাবলিক পার্টি, এর পরে পড়তে পারবেন, এগুলো নর্মাল ভাবে পড়ে নেবেন, তাইলেই হবে। ঠিক আছে, এগুলো পড়ে নিলে হবে। ব্যবসায় জোট কি? ক্ষতিকর প্রতিযোগিতা হ্রাস করার জন্য একসাথে হয়ে কার্যক্রম করে। ওকে, দেখেন কখন শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? আমরা জানি শিল্প বিপ্লব হচ্ছে মানসিক বিপ্লব। এটা উত্তর কি হবে বলেন তো? 1750 থেকে 1850-এ শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল প্রথম ব্রিটেনে বা ইংল্যান্ডে। দেখি কারা কারা উত্তর দিতে পারেন। ওকে, ঠিক আছে, এর উত্তর হবে আসলে 1750 না, তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষে না প্রথমে বলা যেতে পারে। হ্যাঁ, প্রথমে ওই 1750-এ। হ্যাঁ, এই জন্য যেহেতু 1750 তো এই কারণে। ওকে, তারপরে আসছি আমরা অষ্টাদশ শতাব্দীর শেষে না প্রথমে। তো এটা হয়েছিল প্রথমে না, আসলে শেষেই হবে, 1750-এর পর তো, এই জন্য শেষেই দিয়ে নেই, কারণ অ্যাকচুয়াল উত্তর তো 1750, তার মধ্যে 1750 তো নাই, এই জন্য প্রথমে না দিয়ে, কারণ প্রথমে তো হয় নাই, 50 পরে হয়েছে, এই জন্য শেষে দিচ্ছেন। হ্যাঁ, শেষে দিলেই ভালো হবে। আমি তো গয় বলতেছিলাম, আবার গয় এসে বলবো শেষে, প্রথমে দেওয়া যাবে না এটা। ব্যবসায়িক ক্রমবিকাশের কোন যুগে শিল্প বিপ্লব হয়েছিল? আমাদের 3টা যুগ আছে। একটা হলো আদিম যুগ, ওই যুগে মানুষ কৃষিকাজ করত এবং বিনিময় প্রথা চালু ছিল, বিনিময় প্রথা। আধুনিক যুগ, এই আধুনিক যুগে আপনার শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং কোম্পানি সংগঠন শুরু হয়েছে, সামাজিক ব্যবসা শুরু হয়েছে। মধ্যযুগে এক মালিকানা, অংশীদারি এই শুরু হয়েছিল। তারপর হচ্ছে মুদ্রার প্রচলন শুরু হয়েছে।
আধুনিক যুগে কোন উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজন করেছে বলেন তো? আধুনিক যুগে কোনটা ব্যবসার ক্ষেত্রে একটা নতুন মাত্রা শুরু করেছে? ওকে, ওকে, আধুনিক যুগে এখন বিষয়টা বুঝেন। মুদ্রা প্রচলন এটা হচ্ছে মধ্যম যুগে, এটা আসবে না। ব্যবসায়িক সংঘ এই দুটো হচ্ছে আধুনিক যুগে, এটাও দুটো আধুনিক। এই দুটো হইতে পারে, আবার এটাও হইতে পারে। তো ভোক্তা কেন্দ্রিক বাজার কি জিনিস আপনারা জানেন? বর্তমানে কাস্টমাইজেশনের বিষয়টা, কাস্টমাইজেশন, কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করে দেন পণ্য। এই যে কাস্টমাইজেশনের বিষয়টা খুবই জনপ্রিয়। আপনি অর্ডার দিবেন, সে অর্ডার অনুযায়ী তার পণ্য তৈরি করে দিবে। কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা, এটা হচ্ছে আমাদের ভোক্তা কেন্দ্রিক বাজার। এটা একটা নতুন মাত্রা সৃষ্টি করছে। সবাই নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় পরতে চায়, নিজের পছন্দ অনুযায়ী কেক কিনতে চায়। বর্তমান যুগে কি হয়েছে? এটা ভোক্তা কেন্দ্রিক বাজার, ভোক্তাকে প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে বেশি। কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি কি প্রাথমিক শিল্পগুলোকে কি? প্রজনন শিল্প, কৃষি শিল্প, আর একটা হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্প। সংযোজন হচ্ছে মাধ্যমিক শিল্প। এছাড়া আরো মাধ্যমিক শিল্পগুলো কি কি আছে? যেমন হচ্ছে আমাদের উৎপাদন, যেটা উৎপাদনের তো অংশ সংযোজন। উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, এগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক। তারপর আসেন যৌগিক শিল্পের উদাহরণ কোনটি? এটা আপনারা বলেন। এই যৌগিক শিল্পের উদাহরণ কোনটি? যৌগিক শিল্পের উদাহরণ কোনটি? সিমেন্ট, সার, সাবান। ভালো করে মুখস্থ রাখেন। সিমেন্ট, সার, সাবান। এই যে সার, সিমেন্ট, সার, সাবান যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। এই তিনটাই বেশি আসে, তো একাধিক শিল্প পদার্থকে একসাথে করা হয়। সাধারণত পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? সাধারণত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে বলা হয় ট্রেড। কি বলা হয়? ট্রেড। ট্রেডের বাংলা হচ্ছে বিনিময়। তো পারবেনি, খুব কঠিন দেয় নেকা। এটা আপনারা বলেন দেখি। বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ওকে, বাজারজাতকরণ হচ্ছে আমাদের জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। জ্ঞানগত, কালগত হচ্ছে গুদামজাতকরণ, স্থানগত পরিবহন, সত্যগত ক্রয় বিক্রয়। কি হবে এটা? জ্ঞানগত। সাইয়েদ আজমির ভুল করছেন কেন? হ্যাঁ, আদর খন্দকার ঠিক আছে, নাসির উদ্দিন ঠিক আছে, আবুল ফারুক ঠিক আছে। তারপরে এটা দেখেন, ব্যবসায়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজ, কাজ কোনটি? উদ্দেশ্য হচ্ছে এটা, তবে কাজ কিন্তু আমাদের উৎপাদন। কাজ কি? কাজ উৎপাদন। তো উৎপাদন যেহেতু অপশনে নাই, সেকেন্ড অপশন আমি নিচ্ছি ক্রয়। আগে উৎপাদন, উৎপাদন থাকলে উৎপাদন প্রায়োরিটি পাবে। এই উৎপাদন যেহেতু নাই, সেকেন্ড অপশন আপনি ক্রয় নিলেন। ঠিক আছে? ওকে, কাজ এটা হচ্ছে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উৎপাদন। উৎপাদন অপশনে নাই, এই জন্য আমি ক্রয় নিতে বাধ্য হয়েছি।
ওকে, তারপর আসেন নিচের কোনটির সাথে পর্যায়িতকরণ সম্পর্কিত? পর্যায়িতকরণ হচ্ছে শারীরিক কাজ। পর্যায়িতকরণ শারীরিক কাজ। এটা প্রমিতকরণ আগে করা হয়, তারপরে পর্যায়িতকরণ করা হয়। আগে করা হয় কি প্রমিতকরণ, এরপরে করা হয় পর্যায়িতকরণ। আচ্ছা, এরপরে আসেন এই যে পর্যায়িতকরণ হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? বাজারজাতকরণের সাথে সম্পর্কিত। বাজারজাতকরণ মানে বাণিজ্য। নয়ের কিসের ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত? কি বলে না বলেন, ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত হয় কিভাবে? পর্যায়িতকরণ হচ্ছে বাজারজাতকরণের সাথে সম্পর্কিত, বাণিজ্য। ওকে, কত সালে সামাজিক ব্যবসায়ের ধারণাটি প্রবর্তিত হয়? এটা অনেক বলছি, 2007 সাল। এটা হচ্ছে 2007 সালে সামাজিক ব্যবসার ধারণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায়ের আবির্ভাব হয় কোন সময়? আবির্ভাব হয় কেন? বেকারত্ব দূর করার জন্য, মুনাফা অর্জনের জন্য? না, আসলে মুনাফা অর্জন এটা হচ্ছে ব্যবসায়ের একটা প্রধান উদ্দেশ্য। তবে আমাদের যে ব্যবসায়ের আবির্ভাব হয়েছিল মূলত অভাববোধ থেকে। কোথা থেকে? অভাববোধ থেকে। এবং এটা চাহিদা পূরণের জন্য আবির্ভাব হয়েছিল। উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে, ওকে। তারপর আসেন পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে, মানে উৎপাদন প্লাস ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজকে কি বলা হয়? প্লাস বাণিজ্য সমান সমান কি বলবে এটাকে? উৎপাদন থেকে শুরু করে না, উৎপাদনকারী থেকে না, উৎপাদন থেকে শুরু করে। একটা হচ্ছে উৎপাদনকারী থেকে, উৎপাদনকারী থেকে, একটা হচ্ছে উৎপাদন থেকে শুরু করে। উৎপাদনকারী থেকে হইলে আপনি বলতেন বাণিজ্য, সেটা মানে নিতাম। কিন্তু এটা কি হবে বলেন? উৎপাদন থেকে শুরু করে মানে আপনি উৎপাদনও করবেন প্লাস ভোক্তার কাছে পৌঁছাবেন। যেমন রিয়াদ স্যার আম উৎপাদন করতেছে, আম মানুষের কাছে বিক্রিও করতেছে। এটাকে বলা হবে ব্যবসা। অনেকে এটা ভুল করছেন, অনেকে এটা ভুল করছেন। এটা হবে ব্যবসা। শিল্প বাণিজ্য দুইটাই আছে। এটা ব্যবসা না দিলে কাটা খাবেন, ব্যবসা না দিলে এটা কাটা খাবেন নিশ্চিত। ওকে, এটা হবে ব্যবসা। উৎপাদন করা হচ্ছে শিল্পের কাজ, ভোক্তার কাছে পৌঁছানো বাণিজ্যের কাজ। শিল্প আর বাণিজ্য দুটা মিলে হচ্ছে ব্যবসা। বাসায় বাসায় পত্রিকা সরবরাহ কোন শিল্পের মধ্যে পড়বে? সেবা পরিবেশন। বাসায় বাসায় সেবা দেওয়া যাবে, পত্রিকা সরবরাহ করে যায়। এগুলো একদম সহজ প্রশ্ন। তারপর আসেন খনি থেকে কয়লা উত্তোলন। খনি থেকে যে কয়লা উত্তোলন সেটা প্রাকৃতিক ভাবেই পাওয়া যায়, প্রাকৃতিক ভাবেই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পে বা উত্তোলন শিল্প। খনি থেকে কয়লা উৎপাদন। দেখি সিমেন্ট, সার, সাবান এগুলো সব যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। সিমেন্ট, সার, সাবান। আর লাগবে কিছু? ফ্লাইওভার। এখন বর্তমানে ফ্লাইওভার তৈরি করছে না, এখন আমাদের এটা সেবা দিচ্ছে। ফ্লাইওভারটা এখন আমাদের কি দিচ্ছে? সেবা। যখন তৈরি করতেছিল তখন নির্মাণ। মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য যে শিল্প নিয়োজিত আছে তাকে বলা হয় সেবা পরিবেশ শিল্প। মানুষের জীবনকে সহজ এবং আরামদায়ক করে। ব্যবসায়ের প্রধান দুটি কাজ কি? এটা আপনারা বলবেন, এটা আপনারা বলেন। ব্যবসায়ের প্রধান দুটি কাজ, দেখি কে বলতে পারেন এটা উত্তরটা। প্রধান কাজ
উৎপাদন আজ থাকতেই হবে, উৎপাদন ছাড়া হবে না। ক্রয় বিক্রয় হইতে পারতো এটা না থাকলে। উৎপাদন করা এবং বন্টন করা। উৎপাদন হচ্ছে শিল্পের কাজ, বন্টন হচ্ছে বাণিজ্যের কাজ। ঠিক আছে, ব্যবসায়ের প্রধান দুটি কাজ। আর ব্যবসায়ের প্রাথমিক কাজ হচ্ছে উৎপাদন। আগে উৎপাদন করবেন, উৎপাদন করা ছাড়া বন্টন করতে পারবেন না, সেবা দিতে পারবেন না, সরবরাহ করতে পারবেন না। আগে উৎপাদন, সবার আগে। যেমন পরিকল্পনাকে বলা হয় কি? প্রাথমিক কাজ, আগে পরিকল্পনা করতে হবে, এরকম। ওকে, লাস্ট, পণ্যের ওজন, আকার, রং ইত্যাদি মানের সীমা ম আছে নির্ধারণ করাকে ব্যবসায়ের কোন ধরনের কাজ বলে? এটা বলবেন শেষ আজকের ক্লাস। বলি, মৌলিকীকরণ পণ্যের বাহিরের আবরণ, পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে, পণ্যকে আকর্ষণীয় করে, পণ্য নষ্ট থেকে রক্ষা, পণ্যকে আকর্ষণীয় করে, এটা হচ্ছে মৌলিকীকরণ। প্রমিতকরণ পণ্যের মান, সীমা, মূল্য নির্ধারণ, এটা মানসিক কাজ। পর্যায়িতকরণ পণ্যকে বিভিন্ন ভাগে সাজানো, বিভিন্ন ভাগে বিভক্ত করা, মানসিক শারীরিক কাজ। বাজারজাতকরণ প্রসার বিজ্ঞাপন রিলেটেড কাজ, এটা হচ্ছে তথ্যগত উপযোগ সৃষ্টি করে। তাহলে মানের সীমা ম আছে, তাহলে প্রমিতকরণ। তাহলে ক্লিয়ার কিনা জানান আমাকে। আজকের ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে আমাদের আজকের ম্যানেজমেন্ট ক্লাস ছিল এইটুকুই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ম্যানেজমেন্টের অধ্যায় 2, 3 একসাথে করাবো ইনশাল্লাহ। সবাই সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।